This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। আর বিশ্বাসের উপর বিশ্বাস হারানো তাই মহাপাপ। জেনে বুঝে পাপ করাটা কি ভালো কাজ বলুন তো? কে করতে চায়? বিশেষ করে এই মৌনী অমাবস্যা কাটার পর যখন প্রতিপদ পড়ে গেছে এবং যখন তিথি অনুযায়ী ওই বসন্তের প্রথম চাঁদ আকাশে এসেই পড়েছে, আর শীতের ওই শুনলেন তো যাবতীয় নেগেটিভিটি ওই সূত্র অনুসারে কেটে গেছে, তখন এই নেগেটিভ বিষয়গুলোকে সরিয়ে রেখে পজিটিভ চিন্তা ভাবনা করাটাই তো ভালো, তাই না? তাই করি। কিন্তু এই যে প্রয়াগরাজে গঙ্গা যমুনার পৌরাণিক নদী সরস্বতীর সঙ্গমে মহাকুম্ভের আসর বসেছে, সেই মহাকুম্ভে সব থেকে পজিটিভ ব্যাপারটাই কি নেগেটিভ হয়ে গেল? তার আগে তো জানা উচিত যে পজিটিভ ব্যাপারটা কি। শ্রদ্ধা, ভক্তি, পাপ পুণ্যের হিসেব নিকেশ, ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণ, এসবের থেকেও পজিটিভ কি কিছু আছে? আছে। সব থেকে বড় পজিটিভ কি জানেন? মানুষ, পাবলিক। তীর্থক্ষেত্রে যাদের নাম পুণ্যার্থী, এই মানুষের জন্যই তো সব, তাই না? সবার ওপর যেহেতু মানুষ্যত্ব, তাহার ওপর যেহেতু কিছুই নেই, তাই কুম্ভের সব থেকে বড় আকর্ষণ এই মানুষ। কোটি কোটি মানুষ, ৪৫ দিনে ৪৫ কোটি মানুষের ফুটফল হবে, মানে পায়ের ছাপ পড়বে ওই ত্রিবেণী সঙ্গমে। এবার এই কোটি কোটি ফুটের কোথায় ফল হবে, মানে এই সমস্ত পা কোথায় পড়বে, তার উপরই তো অনেক কিছু নির্ভর করে। তাই তো দেখলাম ভুল খবরে ভুল জায়গায় পা পড়ার পরে কি হয়েছে আজ কুম্ভে, সেটা তো এতক্ষণে আপনাদের কল্যাণে আপনারা জেনে ফেলেছেন। জনারণ্যের পায়ের চাপে অনেকের প্রাণ গেছে। পাপ মুক্ত হতে এসেছিল তো সবাই, কিন্তু এইভাবে যে প্রাণ মুক্ত হতে হবে কেউ ভেবেছিল? ভাবনা কেন, কেউ নিশ্চিতভাবেই চাননি, নাকি কেউ কেউ চেয়েছিলেন? তাই জন্যেই ওই একটা গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে, সেটাও কি সেই জন্যেই? জানি না। তবে এটা তো ঘটনা যে ওই পুণ্যের মানেটা সবার কাছে এক নয়। কারো কারোর কাছে তো সবার ওপর ওই ফুটফল সত্য, তাহার ওপরে নাই। এই কথা সেই কবের থেকে তো প্রচার করছিল উত্তরপ্রদেশ সরকার। করছিল, কারণ আছে বলেই করছিল। এই যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি, তারা তো এই প্রচারের জন্য এই অগুন্তি মানুষের আকর্ষণটা এড়াতে পারেনি। বোঝার সুবিধা করে দিচ্ছি তারা আরও স্পষ্টভাবে। ধরুন দুর্গাপুজো, 5 দিনের উৎসব। এই 5 দিনের উৎসবের জন্য কত কত মানুষের রুজি রোজগারের বন্দোবস্ত হয় জানেন তো? সামান্য ফেরিওয়ালার থেকে বড় বড় কোম্পানির কত ব্যবসা হয়। রাজ্য সরকার হিসেব টিসেব করে তো বলে দিয়েছে যে গত 2 বছর ধরে দুর্গাপুজোকে কেন্দ্র করে এ রাজ্যে নাকি 80 থেকে 90 হাজার কোটি টাকার ব্যবসা হয়। চারটিখানি কথা। আর এই ব্যবসার অঙ্ক দিয়েই তো দুর্গাপুজোর সময় যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে, সেই অঙ্কটাকে জাস্টিফাই, মানে তারা যে যথার্থতা রয়েছে একটা ব্যাপারটার মধ্যে, সেটা প্রমাণ করে রাজ্য। তো সেই যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এই 5 দিনের দুর্গাপুজোয় যদি এত কোটি কোটি টাকার ব্যবসা হয়, 80-90 হাজার কোটি টাকা,
তাহলে মাসখানেকের এই দুর্লভ মহাকুম্ভে কত কত কোটি টাকার ব্যবসা হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে বুঝতে পারছেন তো? 2024-এর এই মহাকুম্ভকে কেন্দ্র করে কত টাকার ব্যবসা হচ্ছে জানেন? হিসেব বলছে 3,20,000 কোটি টাকার কাছাকাছি ব্যবসা হতে পারে এই 45 দিনে। 3,20,000 কোটি পাওয়া যায়। এত বড় অঙ্ক যে এটার পরে সংখ্যাটার পরে যে কটা শূন্য রয়েছে সেটা আমার আপনার মতো আদার ব্যাপারীদের কাছে কঠিন ব্যাপার, কিন্তু যারা ওই জাহাজের ব্যবসা করেন তাদের কাছে তারা তো এক চুটকিতে ধরে নেন প্রসপেক্টটা কী আছে। এক টর্চ কোম্পানি কি বিজ্ঞাপন দিয়েছে জানেন? মানে এই টর্চ কোম্পানির কথা বললাম কারণ এরা জাস্ট একটা স্যাম্পেল দিচ্ছি আপনাদের সামনে। সমস্ত কোম্পানি, এরকম অসংখ্য কোম্পানি কিন্তু ওই মহাকুম্ভে ঝাঁপিয়ে পড়েছে, নিজেদের ক্যাম্পেইন চালাচ্ছে, প্রচার চালাচ্ছে। মানুষের এত এত কোটি কোটি মানুষের কাছে এক জায়গায় এক লহমায় পৌঁছে যাওয়ার এর থেকে বড় সুযোগ আর হয় নাকি? ওই টর্চ কোম্পানির বিজ্ঞাপনটা ওই জন্য আপনাদের সামনে একটুখানি উদাহরণ হিসেবে তুলে ধরছি। ওরা বলছে তাদের টর্চ জ্বাললে নাকি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করা যাবে। এই কুম্ভের থিমও তো সেটাই, যাবতীয় পাপের অন্ধকার থেকে পুণ্যের আলোতে পৌঁছে যাওয়া। ওই এক ডুবে রাস্তা দেখাবে কে? ওই টর্চের আলো। ঠিক যেরকম কুম্ভে স্নান, তার সঙ্গে এই টর্চের আলোটা কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ওই পূর্ণ জলের সঙ্গে। বুঝতে পারছেন ক্যাম্পেইনিং কাকে বলে? এটা তো জাস্ট টিপ অফ আইসবার্গ, ওই হিমশৈলের চূড়া মাত্র। জলের নিচে যে আরও কত কি লুকিয়ে আছে তা একবার ডুব না দিলে বোঝা সম্ভব নয়। তবে হ্যাঁ, ডুবটা ত্রিবেণী সঙ্গমে নয়, টাকার সমুদ্রে দেওয়ার দিকেই নজর কিন্তু অসংখ্য লোকে। কুম্ভে যাওয়া মানে বিশ্ব দর্শন, অন্তত ভারত দর্শন তো বটেই। এটা যে কথার কথা নয় সেটা বোঝার জন্য দার্শনিক হওয়ার প্রয়োজন নেই। কুম্ভের ভিড়ে চোখ বোলালেই বোঝা সম্ভব রথ দেখা এবং কলা বেচার জন্য এটা উপযুক্ত জায়গা, পারফেক্ট। অতএব মহাকুম্ভের প্রয়াগরাজে জমে উঠেছে বিক্রি বাট্টা। মেলার জায়গায় অস্থায়ী দোকান খুলে ফেলেছে বহুজাতিক কোম্পানিগুলো। সেই তালিকায় কোকাকোলা, নেসলে, বিঙ্গো, ব্লিঙ্কিটের মতো ব্র্যান্ড যেমন রয়েছে, তেমনই কুম্ভে নজর পড়েছে হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক তরুণ খান্নার। তরুণ খান্নার নজর কেড়েছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের ফসল এক চা জয়েন্ট। চায় পয়েন্ট নামে ওই দোকান থেকে 1 কোটি চা বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। 45 দিনের মেলায় 1 কোটি চা বিক্রি হলে কি হবে? হবে বিশ্ব রেকর্ড, নাম উঠবে গিনেস বুকে। কারণ কোনো সিঙ্গেল ইভেন্টে এত কাপ চা বিক্রির রেকর্ড এর আগে নেই। 1 কোটি কাপ চা বানাবে কে? চায় পয়েন্ট সাহায্য নিচ্ছে রোবোটিক্সের। রোবট বানাচ্ছে চা। বসানো হয়েছে এমন টি ভেন্ডিং মেশিন যাতে 10 মিনিটে 15 লিটার চা তৈরি করা যায়। মহাকুম্ভের এই চায়ের দোকান, এই বিপুল আয়োজন কি বোঝাচ্ছে? চা মোটেই হেলাফেলার জিনিস নয়, বরং চা নিশ্চিতভাবেই শিল্প। দেখুন, এটা শুনে বামেরা আবার না বলে বসেন যে এটাও সেটিং। বিশ্ববঙ্গ বাণিজ্য যে সম্মেলনটা হতে চলেছে আগামী মাসে, তার আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সঙ্গে তৃণমূল পরিচালিত এ রাজ্যের সরকারের একটা গোপন সমঝোতা। চায়ের দোকানকে এই যে শিল্প হিসেবে তুলে ধরা, এই যে বিজ্ঞাপন, এটা আসলে বেড়ালকে বাঘ বলে দেখানোর চেষ্টা, যাতে শিল্প সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লগ্নিকারীদের সামনে এই চায়ের দোকানে বিনিয়োগের বার্তা দিতে পারেন। বলতেই পারে বামেরা, কারণ কয়েকদিন আগেই তো মুখ্যমন্ত্রী বলেছেন যে চায়ের দোকান দিলে সরকারি চাকরির থেকেও বেশি রোজগার করা সম্ভব। তাই বামেদের মনে হতেই পারে তৃণমূল নেত্রীকে সুযোগ করে দিতে যোগী আদিত্যনাথের রাজ্যে চাকে এরকমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, বিদেশিদের দিয়ে সার্টিফাই করিয়ে নেওয়া হচ্ছে। আসলে মানুষের মনে যে কি আছে তার উপর তো কারোর নিয়ন্ত্রণ নেই। কাজে বামেদের মনের কথা তাদের মনেই থাকুক। আপাতত আমরা কুম্ভের কথায় আসি, যে কথাটা সবটা আবার মানে চট করে সেরেও ফেলা যাচ্ছে না, আর সবটা যে পজিটিভিটিতে মোড়া এর মতো বলা যাচ্ছে না। অন্তত আজকের দিকে তাকালে বাকিগুলো যেগুলো দেখলেন সেগুলো সব পজিটিভ। আরও একটা জায়গা রয়েছে পজিটিভিটির, সেটা ভোটের হিসেব। ওই বাণিজ্যটা, ভোট বাণিজ্যও কিন্তু এক ধরনের বাণিজ্য। আজকের দিনে ভালো করে তাকিয়ে দেখলে সেটাও একটা ইন্ডাস্ট্রি। কিন্তু সেই পজিটিভগুলো আসবে তো এই মৌনী অমাবস্যা কেটে গেলে, যখন ওই রাত্রে এখন দেখবেন বসন্তের প্রথম চাঁদ, তখন তো পজিটিভিটি আসবে।
তখন নয় আর একটু পরে হিসেব করবেন, কিন্তু মৌনী অমাবস্যার কালিটা একবার, অন্ধকারটা একবার দেখবেন না। দেখুন 144 বছরে একবার যে মেলা আয়োজনের সুযোগ, সেই মহাকুম্ভ নিয়ে আগাগোড়া বিশ্ব রেকর্ডের বিজ্ঞাপনিত করেছিল উত্তরপ্রদেশ সরকার। 45 দিন, আমি বললাম 45 কোটি মানুষের ভিড় হবে। এটাকেই তো এতবার করে লোকের সামনে তুলে ধরা হয়েছিল। আসলে ওই বিজনেস ওয়ার্ল্ডের সামনে তুলে ধরা হয়েছিল, যাতে সবার মনে একটা প্রত্যাশা তৈরি হয়। একটা প্রত্যাশার থেকে পজিটিভ পরিবেশ তৈরি হবে দুদিক থেকে, অর্থনৈতিকভাবে এবং একই সঙ্গে ওই বললাম ভোটের হিসেবে। এদিকেই তো মন দিয়েছিল যোগী আদিত্যনাথের প্রশাসন। সত্যিই তো এত বেশি মানুষের ফুটফল যেখানে হবে, সেই জায়গাটা নিয়ে কর্পোরেটের যেরকম উৎসাহ থাকবে, তেমনি রাজনীতিকদের মধ্যেও তো হুড়োহুড়ি পড়ে যাবে। এটাই তো স্বাভাবিক। ওই বললাম এক জায়গায় একসঙ্গে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর কাড়ার সুযোগ কেউ ছাড়ে নাকি? লক্ষ্য সেটা তো দুদলেরই এক, মুনাফা। ব্যবসাদারদের লক্ষ্য টাকা কামানো, আর নেতাদের না টাকা না, তাদের লক্ষ্য ওই বললাম ভোট কামানো, পরে নোট কামানো। ভোট কামাতে যারা নোটের খরচ করেন তারা জানেন ভোট গেলে, ভোট পেলে নোট হয়তো এমনিই চলে আসবে। এবার এই মহাকুম্ভের আয়োজন কতটা ওয়েল ম্যানেজড, কতটা সুন্দর, কতটা ত্রুটিহীন, সেটা যদি একবার প্রচার করা যায় তাহলে তো সেটা বিজেপির জন্য একটা বিরাট পজিটিভ ছিল। পজিটিভই পজিটিভ, কারণ এত কোটি মানুষ তাদের বিভিন্ন ধর্মের, বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের, তারা সব এসছেন। তাতে নাগা সন্ন্যাসীর থেকে কোটিপতি ব্যবসায়ী কে নেই, সমস্ত রকম সমাজের ক্রস সেকশনের মানুষ রয়েছেন। এই বিভিন্ন ধরনের মানুষকে যদি সুস্থভাবে ম্যানেজ করে দেওয়া যায়, একটা সুসংহতভাবে পুরো ব্যাপারটাকে যদি ব্যবস্থা করা যায়, তাহলে কি প্রমাণ হবে? এই সরকারের মতো দক্ষ প্রশাসন গোটা ভারতে নেই। যারা এই রকম একটা পরিস্থিতিকে সামলে দিতে পারেন এত নিশ্চিন্ত মনে, তারা তো প্রশাসন বা প্রশাসক হিসেবে একদম চরম উৎকর্ষের জায়গায় পৌঁছে গেছেন। সেই পজিটিভিটির সাগরে এক ফোঁটা চোনা পড়ে গেল এই রকম একটা দিনে, যেদিন আবার এই সমস্ত ওই নেগেটিভিটিটা কেটে যাওয়ার কথা, মৌনী অমাবস্যা। সেই মৌনী অমাবস্যায় যখন কুম্ভে কিছুটা অন্ধকার নামলো, তখন সেই অন্ধকারে একটু আলো ফেলা যাক। যে আলো আসবে রাজনীতির আয়নায় রিফ্লেক্ট হয়ে, আর সেই কথাগুলোর থেকে যে কথাগুলো বেরিয়ে আসবে, আলোর থেকে যে কথা বেরোয়, সেই কথাগুলো রাজনীতির আলোয় আজ তুলে না ধরলেই তো নয়। সুতরাং আজকেও কিছু কথা বলবো এই বসন্তের প্রথম চাঁদ ওঠার লগ্নে, যে কথাগুলো আজ না বললেই নয়। অমৃত কুম্ভের সন্ধানে রিলিজ করেছিল 1982 সালে। সেই সিনেমাতেও কুম্ভ মেলার এই দুর্ঘটনার সিন ছিল। এক নাগা সন্ন্যাসী ব্যারিকেড ঠেলে সরিয়ে দেওয়ার পর হুড়োহুড়ি শুরু হয়, এটাই দেখানো হয়েছিল সিনেমায়। বাস্তব কি? সাধারণ মানুষ ওই ভিড় করে ডুব দেওয়ার আগে সাধু সন্ন্যাসীরা স্নান সেরে নেন। এটাই রীতি, এটাই রেওয়াজ। নাগা সন্ন্যাসীরা আগে স্নান করবেন, তারপর সবাই। এবার নাগা সন্ন্যাসীরা বলেন তারা সমাজের রক্ষাকর্তা, তাই জন্যই তারা আগে গিয়ে নাকি দেখেন যে কোনো রকম বিপদ টিপদ আছে কিনা। এগুলো ব্যাখ্যা বিভিন্ন রকম, কিন্তু বাস্তব এটাই, আগে তারা স্নান করেন। সেই রেওয়াজের কি ব্যতিক্রম হয় না? হয়, আজকেই হয়েছে, সে কথায় পরে আসবো। কিন্তু তার আগে স্বাধীন ভারতে প্রথম কুম্ভ মেলার কথাটা বলি। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম কুম্ভের আয়োজন হয়েছিল 1954 সালে। সে কুম্ভে জানেন তো প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছিল পদপৃষ্ঠ হয়ে। সব থেকে বড় দুর্ঘটনাটা কবে ঘটেছিল জানেন? কাকতালীয়ভাবে সত্যি এই মৌনী অমাবস্যার দিনেই। এই একই দিনে অন্তত 800 মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা গেছিলেন। নাগা সন্ন্যাসীদের স্নানের সময় এমন ধাক্কাধাক্কি আর হুড়োহুড়ি হয় যে পায়ের চাপ আর নদীতে পড়ে গিয়ে অনেকে মারা যান।
জওহরলাল নেহরু খুব দুঃখ পেয়েছিলেন, দুটো কারণে দুঃখটা বেড়েছিল। প্রথমত এত মানুষের দুঃখ, তিনি মানে দেশের প্রধানমন্ত্রী, তার একটা নৈতিক দায়িত্ব তো রয়েছে, এতগুলো মানুষ মারা গেল, ফলে তিনি ভেঙে পড়েছিলেন। আর দ্বিতীয় কারণটা ছিল আরও ব্যক্তিগত, কারণ সে বছরও কুম্ভের আয়োজন হয়েছিল প্রয়াগরাজে। তখন অবশ্য প্রয়াগরাজ নয়, জায়গাটার নাম ছিল এলাহাবাদ। এবার নামে কি আসে যায়, যাহা এলাহাবাদ তাহাই প্রয়াগরাজ। আর সেই জায়গারই তো সন্তান ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম কুম্ভমেলার আয়োজনে এই রকম অনভিজ্ঞতার ছাপ, যেটা খুব স্পষ্টভাবে সবার চোখে পড়েছিল, এটা তো কোথাও গিয়ে সরাসরি তার বুকে আঘাত করেছিল। ভাবুন তো, এটা 2025, মহাকুম্ভের আয়োজনের দায়িত্বে যোগী আদিত্যনাথ। নেহরুর মতো অত ভয়াবহ স্মৃতি হয়তো তাকে বহন করতে হবে না, কিন্তু যা হলো তাই বা কম কি? মৌনী অমাবস্যায় যেরকম হয়, অতীতে যেরকম ঘটনা রয়েছে, সে একই ঘটনা তো এবারও ঘটল। মৌনী অমাবস্যার ত্রিবেণী সঙ্গমে স্নানের লোভে অসংখ্য মানুষ এসছেন প্রয়াগরাজে। সংখ্যাটা কত? 8 থেকে 10 কোটি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যাটা অকল্পনীয়। দেখুন, 45 কোটি মানুষের ভিড় যেখানে হতে পারে, সেখানে একদিনে প্রায় 10 কোটি মানুষের ভিড় নিশ্চয়ই অনেকটা বেশি, কিন্তু একদম ধারণার বাইরে রাখা সেটা কি চলে? বিশেষ করে যখন ওই বললাম মৌনী অমাবস্যায় এরকম ঘটনা ঘটার, এরকম দুর্ঘটনা ঘটার অতীত অভিজ্ঞতা, অতীত ইতিহাস যখন রয়েছে, সেটাকে একদমই কল্পনার বাইরে রেখেছিলেন বলেই কি এরকম দুর্ঘটনাটা ঘটে গেল? দেখুন, প্রয়াগরাজে হুড়োহুড়িতেই তো দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে কতজন আহত হয়েছেন, কতজন মারা গেছেন, সেগুলো নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি ছিল। অবশেষে বিকেলে কনফার্ম হয়েছে যে মৃতের সংখ্যা কত। সংখ্যাটা আপাতত 30। উত্তরপ্রদেশ সরকার বলছে যে এই 30 জনের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পুরনো রীতি, মানুষের জীবনের দাম একটা সময়ের পর ওই টাকার অঙ্কে নির্ধারিত হয়। তবে উত্তরপ্রদেশ সরকার কনফার্ম করার অনেক আগে প্রয়াগরাজে যে মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ যে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন, সেটা নিশ্চিত হয়ে যায় প্রধানমন্ত্রীর কথাতেই। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বজনহারাদের সমবেদনা জানান প্রধানমন্ত্রী। স্বজনহারা তো তখনই ঘটে যখন, বুঝতেই পারছেন। পরে দিল্লির ভোট প্রচারের মঞ্চ থেকেও প্রয়াগরাজের দুর্ঘটনা নিয়ে নরেন্দ্র মোদী যা বলেছেন তাতে পরিষ্কার, সংখ্যাটা শেষ পর্যন্ত যাই হোক, 2025-এর মহাকুম্ভ 1954 সালের কুম্ভের মতোই কোথাও গিয়ে যেন একটা নেগেটিভিটির ছাপ রেখে গেল। कुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে বারবার কথা বলেছেন। কথাটা ভুল নয়। এই দুর্ঘটনার পর থেকে যোগী আদিত্যনাথের সঙ্গে অন্তত 5 বার ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি সবাই আজ বারবার আদিত্যনাথের নম্বরই রিং করে গেছেন। কেন? দুর্ঘটনা তো একটা কারণ বটেই। মানুষের হতাহত হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে নরেন্দ্র মোদীর থেকে জেপি নাড্ডা ফোন করতেই পারেন, করেইছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তার বাইরেও একটা কারণ আছে। সেটা কি? দেখুন, 1954 মতো অনভিজ্ঞতা এখন কিন্তু আর নেই। কোনো সরকার বলতে পারবে না যে তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। কুম্ভ, পূর্ণ কুম্ভের মতো বহু অভিজ্ঞতা রয়েছে কম বেশি, বিশেষ করে এই রাজ্যের তো অনেকটাই রয়েছে। আর তেমনই রয়েছে দুর্ঘটনার পূর্বস্মৃতি। শুধু 1954 সালেই নয়, কুম্ভ মেলার দুর্ঘটনা ঘটেছে বারবার।
শেষ দুর্ঘটনা ঘটেছিল তো 2013 সালে, তবে সেবার কুম্ভের মেলা প্রাঙ্গণে নয়, দুর্ঘটনা ঘটেছিল এলাহাবাদ স্টেশনে। সেখানেও তো ওই পদপৃষ্ঠ হয়ে স্ট্যাম্পেড হয়ে 40 জন মারা যান। 40 জন, সংখ্যাটা খেয়াল করে দেখুন, কম না। মেলার প্রধান ব্যবস্থাপক হিসেবে পুরো দায়টা নিয়েছিলেন তখন অন্যতম অর্গানাইজার আজম খান, তিনি পদত্যাগ করেছিলেন। উত্তরপ্রদেশে তখন সমাজবাদী পার্টির সরকার, অখিলেশ যাদব ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও 2013 সাথে 2025-এর তো বেশ কিছু মিল আছে। প্রথমত 2013-এ যেরকম উত্তরপ্রদেশ সরকারকে সমালোচনা হজম করতে হয়েছিল, বিরোধীদের আক্রমণ সহ্য করতে হয়েছিল, তেমনই তো এই 2025-এও হচ্ছে। দ্বিতীয়ত 2013-তেও দুর্ঘটনা হয়েছিল মৌনী অমাবস্যার দিন, 1954, 2013, তারপর 2025। মৌনী অমাবস্যার কুম্ভে এই দুর্ঘটনার ক্রোনোলজি বললাম না, পর যখন একটা জিনিস ঘটে একটা বিশেষ দিনে, তখন তো সেই জিনিসটাকে নজরের বাইরে, কল্পনার বাইরে রাখাটা, সেটাকে তো কোথাও গিয়ে গাফিলতি বলেই ধরা হয়। আর যার জন্য দেখুন, এটাকে দুটোভাবে দেখা যেতে পারে, গোটা বিষয়টাকে দুটো জায়গা রয়েছে। প্রথমত আমাদের রাজ্যের ক্ষেত্র হলে যেরকম আমরা দেখি আর কি, শাসক দলের মধ্যেও ব্যাপারটা থাকে, তো ওখানেও একটা শাসক দল রয়েছে, সে শাসক দল আবার কেন্দ্রেও শাসক দল। এবার নর্মাল কোর্সে এই উত্তরপ্রদেশ নির্বাচনের সময় বা এই লোকসভা নির্বাচনের সময় যোগী আদিত্যনাথের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা সমীকরণ নিয়ে বিভিন্ন রকম বক্তব্য, জল্পনা কল্পনা আছে। সেখানে যোগী আদিত্যনাথের সরকারের এই গাফিলতি, মানে যোগী আদিত্যনাথ একটুখানি রং ফুটে পড়লেন, কিন্তু এইটা নিয়ে বিজেপির কারোর মাথা ঘামানোর কোনো সময় নেই, অবকাশ নেই। তার কারণ দিনের শেষে এই মুহূর্তে তো দেশের শাসক বিজেপি, তারা গোটা দেশের সামনে এই বিষয়টাকে, এই উত্তরপ্রদেশে তাদের সুশাসনটাকে, সুবন্দোবস্তটাকে তুলে ধরতে পারত। এটাই বিজেপির ট্রেডমার্ক, এটা বলতে পারত। সর্বত্র যেখানে তারা আছেন সেখানে এরকম সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সব কিছু হয়, এটা বলতে পারত। ফলে যোগী আদিত্যনাথের সরকারের যা যা দায়, মানে তাদের যেভাবে বিরোধীরা দায়ী করছে এখন সবাই মিলে, সেই দায় কিন্তু কোথাও গিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের গায়েও লাগছে, তারা সেটাকে এড়াতে পারছে না। घटना दुखद है, मर्माहत करने वाला है। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है। যোগী আদিত্যনাথ যে সময়টার কথা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। 45 দিনের মহাকুম্ভে শাহী স্নান, মানে বিশেষ স্নান যে কদিন হচ্ছে তার মধ্যে অন্যতম ছিল আজকের দিনটা। যেহেতু মৌনী অমাবস্যায় যাবতীয় নেগেটিভিটি কেটে যায় বলে যেটা বললাম, একটা বিশ্বাস রয়েছে, তাই এই দিনে গঙ্গা স্নানের চল বহুদিনের। মহাকুম্ভের বছরে সেই স্নানের তাগিদ ছিল আরও বেশি। গঙ্গা তো বটেই, তার সঙ্গে যমুনা আর সরস্বতীর ট্রিপল অ্যাকশানে পাপ ধুয়ে পুণ্যবান হওয়ার লক্ষ্য ছিল অসংখ্য মানুষের। ভোর 5:30 নাগাদ মৌনী অমাবস্যার স্নান শুরুর কথা ছিল, কাজে রাত 1:30-2 থেকে এই সঙ্গমে ভিড় বাড়ছিল। প্রশ্ন হচ্ছে, এই ভিড়টা যে এই সময় হবে সেটা তো জানা ছিল, তাহলে গণ্ডগোলটা হলো কোথায়? নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর প্রেমানন্দ পুরী সরাসরি যোগী প্রশাসনকে দাবি করেছেন। তার যুক্তি, ভিড়ের কথা চিন্তা করে বিভিন্ন আখড়ার তরফে, মানে সাধু সন্তদের তরফে উত্তরপ্রদেশ প্রশাসনকে একটা রিকোয়েস্ট করা হয়েছিল। বলা হয়েছিল এই মহাকুম্ভের নিরাপত্তার ভার, দেখভালের ভার ভারতীয় সেনার হাতে দেওয়া হোক। কিন্তু যোগী প্রশাসন নাকি সাধুদের কথা কানে তোলেননি, উত্তরপ্রদেশ পুলিশকেই ওই মেলার নিরাপত্তার দায়িত্বে সব কিছু সামলানোর দায়িত্বে রেখেছিল। হয়তো তাদের এটাই দেখানোর ছিল যে উত্তরপ্রদেশ পুলিশই যথেষ্ট এই সমস্ত বিষয়গুলোকে সামলে দেওয়ার পক্ষে। এটা দেখুন, এটা একটা কমন সাইকোলজি, আমরা তো আমাদের রাজ্যেও দেখি। ওই যে কোনো ক্ষেত্র, এই তিলোত্তমার ক্ষেত্রেও তো বারবার এটাই তো শোনা গেছে, কলকাতা পুলিশ দায়িত্বে থাকলে
কিরকম ঝটপট সব যাকে ধরেছিল সেই তো একমাত্র দোষী সাব্যস্ত, বাকি ক্ষেত্রগুলো তো যেখানে যেখানে এ রাজ্যের পুলিশ তদন্ত করেছে সব ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করে দিয়েছে। অথচ এই যেখানে সিবিআই হাতে নিয়েছিল সেখানে তারা পারেনি, সেখানে তার ওই আমৃত্যু কারাদণ্ড হয়েছে। মানে সব রাজ্যেরই সরকারেরই একটা সেন্টিমেন্ট থাকে, নিজের পুলিশ নিজের লোককে দিয়ে করে দেখিয়ে দেবো, এরকম একটা ব্যাপার। যোগী আদিত্যনাথ যে সময়টার কথা বলছেন সেই সময়টার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাতে দেখা যাচ্ছে সঙ্গমের কাছে ভাসমান ব্রিজ যখন লোকারণ্য, তখন নিরাপদ দূরত্ব থেকে স্রেফ বাঁশি বাজিয়ে মানুষজনকে সতর্ক করছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই ভিডিওয় পুলিশ কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ কুল, শান্ত। অমন একটা ঘটনা যে ঘটে যাবে, মারাত্মক ভিড় দেখেও কি তার মানে সেটা আন্দাজ করতে পারেনি যোগী আদিত্যনাথের পুলিশ? এবং সব থেকে বড় কথা, একটা খবর ছড়িয়ে গেছিল, একটা কিছু গেট ভেঙে গেছে বা সবাই মিলে দৌড়চ্ছেন এক্ষুনি স্নান করতে হবে, এরকম কিছু একটা বার্তা ছড়িয়েছিল। সে বার্তাটা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না, কিন্তু সবাই সংশয় প্রকাশ করছেন যে একটা বার্তা কি করে ছড়ালো। যাই হোক, কিন্তু একসঙ্গে অসংখ্য মানুষ যে ধাবমান হয়েছিল আর তারপরেই যে এই দুর্ঘটনাটা ঘটে গেছিল সেটা নিয়ে তো কোনো সংশয়ের অবকাশ নেই। এবং সব থেকে বড় কথা, ওই বললাম, পুলিশ যে আন্দাজ করতে পারেননি যে ওখানে ওরকম হবে সেটা তো পরিষ্কার। প্রেমানন্দ পুরী বলছেন মানুষ নয়, পুলিশের মাথা ব্যথা নাকি আগাগোড়াই ছিল ওই বিশেষ অতিথিদের নিয়ে, মানে ভিভিআইপিদের নিয়ে। ফলে সাধারণ মানুষের দিকে তারা নাকি নজর দেওয়ার সময় পায়নি, আর সেই গাফিলতির জন্যই নাকি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। प्रशासन पूरी तरह फेल हो गया है, निकम्मा प्रशासन। सिर्फ तुष्टीकरण की नीति में ये प्रशासन लगा रहा कि कोई भी वीआईपी आए सिर्फ उसकी सेवा में लगा रहा। और प्रशासन जब ये आंकड़ा देख रहा है कि 50 करोड़ आने वाले हैं, 40 करोड़ आने वाले हैं, तो उसको सेना के हवाले कुंभ को क्यों नहीं किया गया? लोग धक्का मारने लगे, हम नीचे गिर गए, बहुत लोग नीचे गिर गए, बहुत ज्यादा भीड़ कंट्रोल नहीं हुआ। पूरी पब्लिक ऊपर चढ़ गई थी, हम भी इमारत से बचे हैं, हमारी मम्मी जी डेथ हो गई है। पब्लिक का चूंकि प्रेशर बहुत ज्यादा था, आज कुंभ में 10 करोड़ का आंकड़ा जो है वो पार हुआ है आने वालों का, तो भीड़ का प्रेशर इतना था कि किसी संभवतः गेट पे, चेंजिंग रूम के गेट से किसी के पैर टकराने की वजह से वो गेट गिर पड़ा और एक भीड़ के हिस्से पे गिरा, जिसकी वजह से पैनिक वहाँ पे हो गया। প্যানিক হয়ে গেছিল গেট ভাঙার পর। শুনলেন তো, এই প্যানিক একটা ভয়ঙ্কর জিনিস, একবার যদি ছড়ায় তারপর সেটাকে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল একমাত্র অত্যন্ত সুশৃঙ্খল বা অত্যন্ত দক্ষ এরকম কোনো বাহিনী করতে পারে। তাহলে নিশ্চয়ই এই যে বাহিনীর ওপর দায়িত্ব ছিল সব কিছু দেখভালের, তারা সেটা পারেনি সামলাতে, এটাই তো পরিষ্কার। প্রেমানন্দ পুরীর কথা যদি উত্তরপ্রদেশ প্রশাসনের জন্য নেগেটিভ হয়, তাহলে পজিটিভও কিছু নেই। পজিটিভ কি? আজ ভোর রাতে দুর্ঘটনার পর এনএসজি, উত্তরপ্রদেশের পুলিশ মিলে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেছে, তারপর টানা মাইকিং করে মেলার জায়গা যতটা সম্ভব ফাঁকা করে ফেলেছে। এমনকি হেলিকপ্টার থেকে শুরু করে সমস্ত কিছু, ড্রোন টোন সব কিছু দিয়ে নজরদারি শুরু হয়েছে। দুপুরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এখানেই আসল পজিটিভটা। এই এতক্ষণ পর্যন্ত যাদের সবার আগে চান করার কথা, সেই বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। নাগা সন্ন্যাসীরা জলে নামেন ভর দুপুরে। দুর্ঘটনায় ধাক্কা খাওয়া এই যোগী প্রশাসনের কাছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা সহমর্মিতা, একটা পাশে থাকার বার্তা। তারপরেও কিছু প্রশ্ন তো থাকছেই, যে কুম্ভে 45 কোটি মানুষের ফুটফল হবে বলে ধরা হয়েছিল, যে মেলা নিয়ে পজিটিভ একটা বার্তা দিচ্ছিল উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপি, সেই কুম্ভের ময়দানে একটা দুর্ঘটনা কিভাবে মুহূর্তে তাদের ইমেজটা নেগেটিভ করে দিল, সেটার সুযোগ বা প্রমাণ একা প্রেমানন্দ পুরী নন, রাহুল গান্ধীও দিচ্ছেন। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সাধারণ পুণ্যার্থীদের কথা না ভেবে ভিভিআইপিদের নিয়ে এত বেশি মশগুল উত্তরপ্রদেশের পুলিশ আর প্রশাসন যে দুর্ঘটনা ঘটে গেছে। একথা কেন বলছেন? 22শে জানুয়ারি কুম্ভে স্নান করেছিলেন যোগী আদিত্যনাথ নিজে। দুদিন আগে কুম্ভে পুণ্য স্নান করেছেন অমিত শাহ।
নরেন্দ্র মোদীর প্রয়াগরাজে সঙ্গমে স্নান করার কথা ছিল 5ই ফেব্রুয়ারি। মানে আসল দিনগুলোতে তারা এড়িয়ে গেছেন। ঠিক যে কারণে কোনো জায়গায় গন্ডগোল হলে যেখানে পুলিশকে খুব কড়া স্টেপ নিতে হয়, সেখানে ভিআইপিরা ঢোকেন না, কারণ তাদের নিয়ে তখন ব্যস্ত হয়ে যেতে হয়। অথচ তারপরেও এই ভিআইপি ট্রিটমেন্টের খোঁচাটা শুধু রাহুল গান্ধী দিচ্ছেন না, দিচ্ছেন সমাজবাদী পার্টির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, সব বিরোধী দল। অখিলেশ যাদব তিনিও কিন্তু ওই ভিআইপি কোটাতেই কুম্ভ স্নান করে এসছেন, কিন্তু চান্স পেয়ে গেছেন। তাই সবাই এখন কিন্তু এক সুর, পাকে পড়লে তো সবাই টার্গেট করবেই। এই কুম্ভে ফুটফলে বিপর্যয় নেমে আসায় বিরোধীরা কি ভুলে যাচ্ছে যে তাদের মধ্যে কে কোথায় ওই ভিআইপি কোটায় স্নান করেছেন? অনেকে ওই বললাম অখিলেশের কথা বললাম, অখিলেশ কিন্তু নিজে তার এই ভিআইপি কোটার স্নানের কথাটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আসলে পুরনো কথাটা অখিলেশ ভুলতে পারেন যে সেই সময় তাদের সমাজবাদী পার্টি থাকার সময় একটা ঘটনা ঘটেছিল, ফলে হয়তো তার ভেতরে সেই মনে হচ্ছিল, সেটাকে ব্যালেন্স করার একটা সুযোগ পেয়ে গেলেন। কিন্তু সেটার বাইরেও তিনি বিরোধীর একটা স্পেশাল ভূমিকা থাকে, যেটা আমাদের মুখ্যমন্ত্রীও বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলা সরকার সফলভাবে গঙ্গাসাগর মেলা করতে পারে, তার প্রমাণ পশ্চিমবঙ্গ সরকার এবার সেটা করে দেখিয়েছে। একেবারে ফুল প্রুফ পরিকল্পনা থাকে, সেই জন্যই তারা এটা করতে পেরেছে। এবার এই কথাটা ভালো করে শুনে দেখুন, আমাদের গর্ব হওয়ার মতো বিষয় এবং সত্যি কথা বলতে কি প্রবল স্বস্তি পাওয়ার মতো বিষয়। সত্যি তো গঙ্গাসাগরেও প্রবল ভিড় হয়, সে সময় কিছু একটা ঘটলে, একজন সহনাগরিকের কিছু একটা ক্ষতি হলেও সেটা কিন্তু আমাদের সবার ক্ষতি, বুকে লাগার মতো বিষয়। ঠিক যেরকম ওই প্রয়াগে এই 30 সহনাগরিকের মৃত্যু আমাদের নাড়িয়ে দিচ্ছে। এটা কাম্য না, এটা আমরা চাই না, কেউ চাই না। কিন্তু সেই দিকটা বাদ দিয়ে যদি বার্তাটাকে শুধু ধরেন, সেটা তো অনেকটা ওই গ্লাসের অর্ধেকটা জলের মতো, অর্ধেকটা খালি অংশ, সেটাও যে একই সঙ্গে ইঙ্গিত করা হচ্ছে, সেটা রাজনীতিক হলে বোঝা যায়। মানে যে কথাটা মুখ্যমন্ত্রী সরাসরি বলেননি, সেটা কি উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভের ফুল প্রুফ প্ল্যান করতে পারেনি, পরিকল্পনায় ত্রুটি ছিল। পরিকল্পনায় ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটল। এবার পরিকল্পনায় ত্রুটিটা কাদের? উত্তরপ্রদেশ সরকারে। তাহলে দায়ী কে? উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশে কারা সরকারে? বিজেপি। মানে বিজেপি প্রশাসনে ব্যর্থ, এটাই তো বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার এক্স স্যান্ডেলের পোস্টটা মুখ্যমন্ত্রী হিসেবে হলেও তৃণমূল নেত্রীর সত্তাটাও কোথাও না কোথাও একটা ছাপ ফেলেছে। এ রাজ্যের বিজেপি নেতারা ওই কথায় উত্তরপ্রদেশের উদাহরণ টানেন তো, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে, কীভাবে দুষ্টের দমন করা হয় ওখানে, এগুলো বারবার বলেন। কথায় বিজেপি নেতারা এখানকার ওই যোগী রাজ্যের উদাহরণ দেন। ফলে নিশ্চিতভাবেই এটা এখানকার সরকারের মনের ভেতর কোথাও যে খোঁচা মারে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেই যোগী রাজ্যে এত বড় একটা আয়োজনের ত্রুটি, সেটা তো শুধু উত্তরপ্রদেশ নয়, তার মানে এ রাজ্যের বিজেপির জন্য এক ফোঁটা চোনা। কোনো মৃত্যুই কাম্য নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে, মাথায় রাখতে হবে ভারতবর্ষের প্রায় অর্ধেক জনসংখ্যার কাছাকাছি মানুষ এখানে এই পুণ্য কুম্ভে অংশ নিতে আসছেন। অতএব আমাদেরকে ভারতবর্ষীকেও যেমন সতর্ক থাকতে হবে, সরকারকেও প্রশাসনকেও আরও বেশি করে সতর্ক থাকতে হবে। এত কিছু ব্যবস্থাপনার পর যোগী সেখানে স্লোগান দিচ্ছে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা। তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল? আস্থাবানদের ভালো মন্দের দিকে নজর কি কম ছিল? দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট এবং ইত্যাদি, এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি, এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। দেখুন, বিজেপির মেশিনারি উত্তরপ্রদেশে ধাক্কা খাওয়া মানেটা কি বুঝতে পারছেন তো? এই বক্তব্যগুলো শুনে অধীর চৌধুরী, কুণাল ঘোষ 2026 থেকে ওই বাংলায় যে সুশাসনের বার্তাটা শুভেন্দু অধিকারীরা দিচ্ছেন,
সেই বিজ্ঞাপনের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাওয়া। ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা, এই ক্রেডিবিলিটি হারানো মানে তো রাজনৈতিকভাবে সর্বহারা হয়ে যাওয়া। সে কবে বাংলার মানুষ বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়েছে খেয়াল করে দেখুন। 14টা বছর কেটে গেছে। এটা যদি ওই ত্রেতা যুগ হতো, রামচন্দ্রের মতো তারা বনবাস থেকে ফিরে আসতে পারতেন, কিন্তু এ রাজ্যে বামেদের ক্ষমতায় ফেরাতে হয়নি, 14 বছর পরেও হয়নি। আর বিজেপি তো এখনও একটা বারও এ রাজ্যে ক্ষমতায় আসেনি। তার আগেই যদি তারা এই ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে যায় বা তাদের প্রশ্নের মুখে ফেলা যায়, তাহলে নবান্নের দিকে শুভেন্দু অধিকারীরা যতই আর চোখে তাকান না কেন, নবান্নের সঙ্গে তাদের শুভ দৃষ্টি হওয়াটা ওই বলে না, মুশকিল হি নেহি নামুমকিন হ্যাঁ। বাংলার বিজেপি নেতাদের বুক ফাটলেও তারা মুখ ফুটে বলতে পারবেন না যে মহাকুম্ভে তাদের ওয়েল গভর্নেন্সের বিজ্ঞাপনটা যেটা দেখানো হচ্ছিল, সেই বিজ্ঞাপনটা কেন নেগেটিভ হয়ে গেল। তবে তাদের জন্য আজ একটা সান্ত্বনা পুরস্কারও আছে। আজ থেকে বসন্ত শুরু হয়ে গেল। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো, আর তারপর তৃণমূল কংগ্রেসের বদলের তিথি। পাঁজি পুঁথি দেখা শেষ, শুভক্ষণ নির্দিষ্ট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই দিনক্ষণ বেছে নিয়েছেন। ব্যাস, সরস্বতী পুজোর পরেই তৃণমূলের সংগঠন নাকি বেশ কিছু রদবদল হবে। গত বছর 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক যে রদবদলের বিয়োগিলটা বাজিয়েছিলেন, সেটা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পূর্ণতা পাবে। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে যে 16 থেকে 17টা জেলার সভাপতি নাকি বদল হতে পারে। আর ফের নাকি শাসক দলের সংগঠনে ওই জেলা পর্যবেক্ষক পদটা ফিরতে পারে। মানে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা, তাদের বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হতে পারে, যেরকম আগে দেওয়া হতো। এবার দেখুন, এগুলো সবই শোনা কথা, রটনাও বলতে পারেন, কিন্তু যা রটে তার কিছু তো নাকি ঘটে। এই যে রদবদলের রটনা শোনা যাচ্ছে, সেই রটনা যদি ঘটে, মানে কিছুটা যদি ঘটনায় পরিণত হয়, তাহলে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা কি আপাতত বাতিল হয়ে গেল বলে ধরতে হবে। তৃণমূলের পর্যবেক্ষক পদের বিলুপ্ত দলের ওই সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাতেই হয়েছিল। জেলা সংগঠন থেকে প্রবীণ নেতাদের কর্তৃত্ব কমাতেই নাকি পর্যবেক্ষক পদটা হটিয়ে দিয়েছিলেন তৃণমূল সেনাপতি। এবার ফের সেই পর্যবেক্ষক পদ ফিরে আসা মানে তো সংস্কারের চেষ্টাটাকেই উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া। এই কদিন আগে কাঁথি সমবায়ের পরিচালন সমিতি গঠন নিয়ে বিতর্ক হয়েছিল, আপনাদের মনে আছে। অখিলগিরির প্যানেলকে চ্যালেঞ্জ করে প্যানেল ঘোষণা করে বসেছিল উত্তম বারিকের গোষ্ঠী। এবার সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরির পক্ষ নিয়ে পরিষ্কার করে দেন যে তার তালিকাই চূড়ান্ত, আর সেই তালিকাটা সুব্রত বক্সির মাধ্যমেই তিনি জেলায় পাঠিয়ে দিয়েছেন। তার মানে রদবদলের কথা এক্ষেত্রে অভিষেক প্রথমে বললেও তার লিস্টটি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে কি না তা নিয়ে তো সংশয় রয়েছে। এবার অভিষেকের তালিকা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকা না হয়, মানে তালিকা যদি দুজনের ঐক্যমতের ভিত্তিতে তৈরি না হয়, তাহলে তালিকা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ফাইনাল হবে, সেটা তো কাঁথি সমবায়ের ঘটনাই বুঝিয়ে দিচ্ছে। আরেকটা কথা শোনা যাচ্ছে, সদ্য জেল থেকে ছাড়া পাওয়া ওই রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে নাকি জাতীয় কর্মসমিতিতে ঢোকানো হতে পারে। অর্থাৎ যার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, যাকে সিবিআই অত ঘটা করে তুলে নিয়ে চলে গেছিল, যে রেশন দুর্নীতির সাথে কোথাও গিয়ে যোগসাযোগ থাকায় সেই শাহজাহানের বাড়িতে গিয়ে তাকে ধরতে গিয়ে ডিকে আক্রান্ত হতে হয়েছিল। এবার এই এত কিছু নেগেটিভিটি, সেগুলোকে তো নিশ্চিন্তে সরিয়ে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এদের জেলে নিয়ে গেছিল, আপাতত মন্ত্রিত্ব থেকে সরানো আছে, সব ঠিক আছে, এরকমভাবে এদের সরিয়ে রাখলেই কোনো গণ্ডগোল ছিল না। কিন্তু ফের তাদের পুনর্বাসন দেওয়াটা কেন? সেটা কি কোনো বার্তা দিতে, সুনির্দিষ্টভাবে বার্তা দিতে? কি বার্তা? যা খুশি করুক, যে যা খুশি বলুক, কিচ্ছু এসে যায় না, থোড়াই পরোয়া করি। ওই কালকে শুনছিলাম যে ওই একটা বিষয়, ওই তিলোত্তমার বাবা মা তারা যেখানে কোথাও গিয়ে
মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু সমালোচনা করেছিলেন। সেখানে সৌগত রায় বলছিলেন যে যাদের মুখ্যমন্ত্রী নির্বাচনে কোনো ভূমিকা নেই তাদের মতামতকে আমি অবহেলা করি। ভাবুন তো, একজন প্রবীণ রাজনীতিক তিনি যদি এই ভাষায় কথা বলেন তাহলে তো গোটা সংগঠনের মানসিকতাটাই প্রকাশ করে দেন। তিলোত্তমার বাবা মাও তো একজন সাধারণ মানুষদের একজন, তাদের মতামতকে অবহেলা করেন। কেন অবহেলা করেন? এই অবহেলাটা কি আরও বেশি করে বারবার করে কোথাও কোথাও এই সৌগত রায়দের মতো প্রবীণ নেতাদের মুখ দিয়ে বলিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের সামনে? এই জন্যে কি পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে এই সাধারণ মানুষ হঠাৎ করে নিজেদের পরিচিত চরিত্র ভুলে হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছিলেন সেই 14ই আগস্টের রাত থেকে? তাই জন্যই কি তাদের বার্তা দেওয়াটা? প্রতিবাদে কোনো লাভ হবে না। যা যা কারণে যা যা কাণ্ডে সমালোচনা হয়েছে থোড়াই পাত্তা দিই আমরা, অবহেলা করি। আবার এই বার্তাটাই দিতে কি, আরও নির্দিষ্ট করে এই বার্তাটা দিতেই কি স্বাস্থ্যক্ষেত্রেও একটা নতুন সংগঠনের জন্ম দিয়েছে তৃণমূল। এবং যে তৃণমূলটা এই নতুন মানে তৃণমূলেরই তৈরি করা এই নতুন সংগঠন, কিন্তু আগের যে সমস্ত সংগঠন নিয়ে প্রশ্ন ওঠায় এই নতুন সংগঠনটা তৈরি করা হয়েছে ডাক্তারদের সংগঠন, সেটাও কি আসলে এই নতুন বদলে পুরনো পানীয় যারা ছিল তাদেরই রাখা হয়েছে, শুধু সামনে কিছু কসমেটিক চেঞ্জ করা হয়েছে? পরিষ্কারভাবে কি বুঝিয়ে দেওয়া হয়েছে যে কি হলো? এত কিছু বলা হলো, এত উত্তরবঙ্গ লবির কথা বলা হলো, এত সুশান্ত রায়ের কথা বলা হলো, আছেন তিনি, তার ছেলে আছেন, সুদীপ্ত রায়ের কথা বলা হলো, তার 2 মেয়ে আছেন, ওই অভিক, তারপর বিরূপাক্ষ, এই সমস্ত নামটামগুলো নিয়ে কত কিছু আন্দোলন করলেন জুনিয়র ডাক্তাররা, তারাও আছেন, অন্তরালে আছেন, পুরো নর্থ বেঙ্গল লবি আছে, কোনো চিন্তা নেই। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা রয়েছেন। বার্তাটা কি পরিষ্কার? যাবতীয় প্রতিবাদের মুখের ওপর বারবার অবহেলা ছুড়ে দিয়ে কোনো কিছুতেই কিছু হবে না এটা নিশ্চিত করে দেওয়া, এটা এমনভাবে এটা প্রতিষ্ঠিত করা যাতে লোকজন হতাশ হয়ে পড়ে। যাবতীয় প্রতিবাদের ওপর হতাশা স্প্রে এরকমভাবে ছড়িয়ে দেওয়া। একবার যদি এটা মানুষের মনের মধ্যে ঢুকে যায় যে কি হবে বলে, ও কিছুই হবে না, যা ছিল তাই থাকবে। আজকাল যেরকম যেখানে খুশি যাই মানুষজন দেখেন এসে জিজ্ঞেস করেন আরজিকর কাণ্ডে আর কিছু হবে? আমরা কোত্থেকে বলবো? ঠিক সেরকম বক্তব্যগুলোর মধ্যেও কিন্তু একটা হতাশা খুব স্পষ্ট থাকে, জানেন তো। এটাই কি চায় শাসক? বদলও হলো, হ্যাঁ, বলা হলো ময়লা পরিষ্কারে রদবদল, মূল লক্ষ্য স্বাস্থ্যের রোগ সারিয়ে তোলা। রোগ সারাতে ওঝা ডাকা হলো নাকি ডাক্তার? সেটা কেউ বুঝতে পারবেন না, কারণ সেটার জন্য তো সময় লাগবে বুঝতে। একটু মানে ভালো করে দেখলে বুঝতে পারবেন পেছনে তো যারা ছিল আগে ওঝা থাকলে সেই ওঝারাই আছে, ডাক্তার থাকলে সেই ডাক্তাররাই আছে। দেখুন, আপাতত আমরা এই পরিবর্তনগুলোকে নিয়ে খুশি থাকবো, জানেন তো, হতাশ না হয়। আমরা ভাববো আশার আলো দেখা যাবে। আশায় মরে চাষা আর স্যালাইনে মারা যায় প্রসূতি, এটার পরিবর্তন তো সবাই চায়। তাই একটা নতুন মঞ্চ এসছে, এই মঞ্চ মানে নিশ্চয়ই ভালো হবে। আমরা ভাববো হয় রাজনৈতিক মঞ্চ ভাববেন এটাকে, নয়তো কোনো বিনোদনের মঞ্চ ভাববে, কিন্তু আলটিমেট জায়গাটা সেটা তো সম্পূর্ণ অন্য। স্বাস্থ্যক্ষেত্রের এই মঞ্চটা এই দুটোর কোনোটাই নয়, একদম সিরিয়াস একটা মঞ্চ। সভাপতি শশী পাজা, পরিষ্কার ভাবমূর্তি রয়েছে, তাই জন্য রাজ্যের মন্ত্রীকে সামনে রেখে দেওয়া হয়েছে। কিন্তু নতুন সংগঠন গড়ে রোগ সারানো সম্ভব? তার থেকেও তো বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো কেন সংগঠনটা তৈরি হলো। আগের সব সংগঠন হটিয়ে দেওয়া হয়েছে। কারা ছিলেন? যারা ছিলেন তারাই আছেন। এবার শশী পাজাই বলছেন যে বিশৃঙ্খলা মোকাবিলায় সংগঠন, মানে স্বাস্থ্যক্ষেত্রে ময়লা সরাতে সংগঠন। এবার ময়লা বলুন আর বিশৃঙ্খলা, শাসকের চোখে বিশৃঙ্খলা কোনটা? স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলার দাবিতে, দুর্নীতিহীন পরিবেশের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাসক আর সরকার, সেটাকেই তো বিশৃঙ্খলা বলে আসছে। অর্থাৎ ক্লিন কী হবে, কোন ময়লা দূর হবে, কেউ যাতে প্রতিবাদ করতে না পারে,
উদ্দেশ্য যদি সেটাই হয়, তাহলে আর যাই হোক, যেগুলোকে আমি আপনি ময়লা বলে জানি, সেই ময়লা পরিষ্কার হওয়ার আশাটা দূরস্থ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করছেন এবং সেটা থেকেই তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ। সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে, দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব। তার মধ্যে থাকতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্যা থাকতে পারে, তার সমাধান আনার চেষ্টা আমরা করব। যারা স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলার চেষ্টা করেন সৃষ্টি করতে, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে যারা মেম্বার্স হবে তারা প্রত্যেকেই তার বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি, প্রতিরোধ করতে পারি, যাতে চিকিৎসক এবং রোগীরা তাদের দুজনেরই স্বার্থ রক্ষা রাখার জন্যে আমাদের এটা প্রধান উদ্দেশ্য। দেখুন, এত কিছু রদবদলের মধ্যে দিয়ে কী হলো, এই দেখলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তারও হয়তো পুনর্বাসন হতে পারে, আর ওই সুদীপ্ত রায় বা অন্যান্যদের তাদেরও বিভিন্ন রূপে, সন্তান সন্ততি বিভিন্ন রূপে আর কি, তাদেরও পুনর্বাসন হতে পারে। অর্থাৎ এরপরেও যদি কাদের সর্বনাশ আর কাদের মানে পৌষ মাস এইটা বুঝতে অসুবিধে হয়, তাহলে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য মদন মিত্র আছেন, তিনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। চাইব যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। We want a clean, কর্পোরেট ঝকঝকে তৃণমূল। মানে সব ক্ষেত্রেই বুঝতে পারছেন তো রদবদলের বার্তাটা, সে স্বাস্থ্য হোক বা দল হোক, আসল ব্যাপার রদবদল, মানে সেই একটা হাওয়া উঠেছে। এবার রদবদল মানে তো মুখ বদল। সহজভাবে ধরে নিয়ে যাওয়া যেতে পারে যে কিছু সমালোচিত, বিতর্কিত অথবা ব্যর্থ মুখকে বদলে নতুন কিছু মুখকে এগিয়ে নিয়ে আসা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেসব জায়গায় ওই লোকসভা ভোটে ভালো ফল হয়নি সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্ব বদল হবে, মানে পারফরমেন্সের নিরিখে বদল। প্রক্রিয়াটা নিঃসন্দেহে সদর্থক, জানেন তো, যে কোনো সংগঠনে এটাই কিন্তু নিয়ম, এটাই পজিটিভ আর কি। যারা ব্যর্থ, যারা পারছে না, তাদের সরিয়ে সাফল্যের সন্ধান খোঁজাটা সবসময় একটা পজিটিভ ব্যাপার। কিন্তু মদন মিত্র কী করলেন, আলোচনাটাকে পজিটিভ থেকে নেগেটিভে ঘুরিয়ে দিলেন। কি বললেন শুনলেন তো, বললেন এই রদবদলের ফলে তৃণমূল থেকে ময়লা দূর হবে। আর কি বললেন, প্রবীণদের বাদ দিলে দলে খটাখটি হবে, প্রবীণদের যদি রাখতে হয় তার মানে তাহলে তারা ময়লা নন। ময়লা তবে কে বা কারা? কামারহাটির বিধায়ক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে সাজানো হোক। তার মানে তৃণমূল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিল না? কবে ছিল না বলুন তো? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনো একটা প্রশ্ন তৈরি হয়েছিল? সমান্তরালে কি আর কারোর নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মানে একটা পাল্লা দেওয়ার চেষ্টা করছিলেন কেউ? তাহলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা ডায়মন্ড হারবারের সাংসদ হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য প্রশাসনের বিভিন্ন বিষয়ে নিজের মতামত জাহির করছিলেন বা পরামর্শ দিচ্ছিলেন বা সেই অর্থে দিক নির্দেশ করছিলেন, সেটাকে এই মদন মিত্রের মতো নেতারা প্যারালাল নেতৃত্ব বলে মনে করেন নাকি? যদি তা হয় তাহলে তো বুঝতে হবে বিরোধীরা ভুল ছিলেন না, কারণ তৃণমূলের নেতৃত্বের প্রশ্নে যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, বিভ্রম তৈরি হচ্ছে সেটাই তো তারা বারবার বলছিলেন। সেটা তার মানে সত্যি মদন মিত্র কি সেই দ্বিধাদ্বন্দ্বের ময়লা দূর করতে চাইছেন? মানে নেতৃত্ব নিয়ে যে নেগেটিভ আলোচনা হচ্ছিল সেগুলোকেই ধুইয়ে দিতে চাইছেন? বলা যায় না। আজ মৌনী অমাবস্যা, মদন মিত্রও হয়তো পুণ্যের আশায় জলে ডুব দিয়েছেন।
সময় দিদি চামচাগিরি করলে, দিদির হয়ে কথা বললে একটু যদি বাজার পাওয়া যায়, মন্ত্রী তো গেছে, সবই তো গেছে, যদি একটু জায়গা পাওয়া যায়, চেষ্টা করছে হয়তো, জানি না, আমি এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। মদন মিত্র তো বাদ দেওয়ার কেউ নয়। মদন মিত্র কখন কি বলে, মদন মিত্র কখন খেয়ে বলে, কখন না খেয়ে বলে, সেটাই আমরা বুঝতে পারি না। আরশোলাকে বাধ্য করতে পারো যে শুধু পবিত্র ভূমিতে চারণ ইয়ের জন্য ঘুরে বেড়াবার জন্য, কোনো নোংরার মধ্যে না যাওয়ার জন্য, এরকম ব্যাপার একটা মদন মিত্র বলেছে। মূলত ভণ্ড লোক, মূলত এরা সবাই ভণ্ড। দেখুন, যে যাই বলুন, রবীন্দ্রনাথের কথাটাই এই মুহূর্তে আমার সব থেকে বেশি মনে পড়ছে। সে যে রবীন্দ্রনাথ লিখেছিলেন না, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও রায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। সেরকম বসন্ত পড়তে না পড়তে, মানে এখন বৈশাখ মাসটা এখনও একটু দেরি আছে, কিন্তু মদন মিত্র যাবতীয় আবর্জনা দূর করার বার্তা দিয়ে ভালোই করেছেন। রাজনীতির কয়লা ধুলে ময়লা যায় কি না যায় সেটার একটা পরীক্ষা কিন্তু এবার হয়ে যাবে, ইস্পার উস্পার যাই বলুন। হ্যাঁ, মনের মধ্যে যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব সব কেটে যাবে। এই ফেব্রুয়ারিতেই বোঝা যাবে কাদের মনে আর গায়ে ময়লা আছে, কারণ তৃণমূল যাদের বাদ দেবে তারাই আবর্জনা, এটা ধরে নিতে হবে। তার আগে আমরা নেতাদের একটা রিটার্ন গিফট দিতে যাই, জানেন তো। নেতারা সারা বছর আমাদের বিভিন্ন জ্ঞান শোনান, নেতাদের অনুষ্ঠানে মোড়ে মোড়ে আমরা বিভিন্ন বক্তব্য শুনি। আজ ময়লা পরিষ্কারের এইরকম শুভক্ষণে, মানে ইঙ্গিতের শুভক্ষণে, তাদের একটা ভক্তিমূলক গান শোনাতে চাই। ভক্তি থেকেই কিন্তু ভয় আসে। নেতারা মুখে না বললেও মনে একটা ভয় তো আছেই, কারণ ওই শুনলেন বড় ময়লা জমেছে মনে থুরি দলে, সেটা তো তাদের বোঝা হয়ে গেছে। ওই জন্যই তো মদন মিত্র এই কথাগুলো বললেন। এবার সেটা দলের কতটা বোঝা হয়েছে, এবার সেটাই বোঝার পালা। উদ্যোগটা কার এবং শেষ পর্যন্ত কার ইচ্ছেতেই এই রদবদল হবে, সেটা সবাই মোটামুটি এখন বুঝতে পেরে গেছে। সবাই জানেন যে রদবদল হচ্ছে, ময়লা বা আবর্জনা ক্লিন হচ্ছে, এটা তো সবাই জানেন। কিন্তু প্রশ্ন তো সেটা নয়। বলুন তো, এই ময়লা আবর্জনাটা কে তৈরি করে? কে? আবার মানুষ। আর সেই ময়লা আবর্জনাকে কে অপছন্দ করে? সেটাও তো সেই মানুষই। এবার তৃণমূলে যে ময়লা জমেছে, সেই ময়লাটা কে তৈরি করলো আর কেই বা পরিষ্কার করছে? আমরা শুধু আম জনতার দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি। আর চারপাশে যেগুলো দেখছি সেগুলো, কাল মালদহে ফের খুন হয়েছে, শুট আউট, এখানেও ময়লা রয়েছে। দুজনের গুলি লেগেছিল, যাদের মধ্যে একজন আজ মারা গেছেন, আরেকজনের অবস্থা সংকটজনক। যে গুলি করেছে সে তৃণমূল করে, এই অভিযোগটা করছে মৃতের পরিবার। অর্থাৎ তৃণমূলের ময়লা আবর্জনা, এটা তো নিশ্চিত তৃণমূল, একে পরিষ্কার করার প্রয়োজন। যার দোকানে গুলি চলল সেটা পরিষ্কার ছিল, সেটা ক্লিন ছিল তো। গণ্ডগোলটা নাকি সিঙ্গারা আর মদ কেনা নিয়ে। বৈষ্ণবনগরে বিনা পয়সায় সিঙ্গারা আর মদ কিনতে গেছিল নিমাই ঘোষ আর তার দলবল, বিনা পয়সায় দিতে হবে, এই তো দাবি। দেখুন, এই বিনা পয়সায় নেওয়া, হফতা তোলা, এসবই একটা সিস্টেমের মতো। ফ্রিতে দেননি দোকানদার, ব্যাস গুলি। সিস্টেমের বাইরে গেলে তো শাস্তি পেতেই হবে। দোকানে খাবার খেয়ে পয়সা না দেওয়াটা ক্রাইম, গুলি করাটা আরও বড় ক্রাইম। কিন্তু কোনো দোকানে একসঙ্গে এরমভাবে সিঙ্গারা আর মদ বিক্রি হতে দেখেছেন? কোথায় হয়? এখানেই আরেকটা ক্রাইম, আরেকটা ময়লা। লাইসেন্সের বালাই নেই, মদ বিক্রি হয়ে যাচ্ছে। বেআইনি মদের টেকে আসর জমছে রোজ, আর সেই আসরেই ঠোকাঠুকি আর এই গলাগলির থেকে গুলি। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে, কোন সাহসে এইভাবে সিঙ্গারার দোকানে মদ বিক্রি হচ্ছিল? যারা বিক্রি করছিলেন তারাও কি ময়লা নন? এলাকায় লাইসেন্স ছাড়া ব্ল্যাকে মদ বিক্রি, এটা শাসক দলের অগোচরে সম্ভব? কাল কুণাল ঘোষ কিন্তু একটা কথা বলেছেন, খেয়াল করে দেখুন। চারিদিকে তো শুধুই তৃণমূল, এবার যা ঘটবে তাতে তৃণমূলের নামটাই আসবে, সিম্পল। সমাজে বেশি তৃণমূল, যেদিকে তাকাবেন তৃণমূল। তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই, সেখানেও আপনারা তৃণমূল করে দিচ্ছেন। কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল, তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলাম? গুলি করেছিল তারা পালিয়ে গেছে।
তারা কি ওই এলাকারই? হ্যাঁ ওই এলাকারই। মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বাস ওটাই বলতে পারছি। চাচা বলছে কি সিঙ্গারা দে 4টা আর মদ দে, মদ তো নেই এখন, তো কোথায় থেকে দেবো? যেটি ছিল শেষ হয়ে গেছে আর নেই। নিমাই ঘোষ গুলি করেছে, গুলি মরেছে নিমাই ঘোষ। আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ, আর পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশন নিয়েছে। এখানে যে শাসক আছে এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে। দেখুন, বিরোধীদের সংগঠন দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, আর তার ফলে এখন চারিদিকে শুধুই তৃণমূল। চারিদিকে যেরকম তৃণমূল, তেমন চারিদিকে গোষ্ঠীদ্বন্দ্ব। এবার কুণাল ঘোষের ফর্মুলা একদম মিলে যাচ্ছে, কিন্তু তাহলে দাপট কি কম পড়িয়াছে? একদমই নয়। মুশকিল হচ্ছে শাসক দাপটটা দেখাবে কাকে। তাই বোধহয় তৃণমূলের দাপটে তৃণমূল কর্মীরাই ঘর ছাড়া। আজ শখানেক মানুষ অনুব্রত মণ্ডলের দুয়ারে পৌঁছে গেছিলেন। অভিযোগ, তারা সবাই নাকি তৃণমূলের ভয়েই ঘর ছাড়া, তারা তৃণমূলী। কাজল শেখ, অনুব্রত গোষ্ঠী, এদের দ্বন্দ্ব কিছুতেই আর আড়াল থাকছে না, জানেন তো। ময়লা পরিষ্কার হোক বা সেটাকে রদবদল বলুন, বীরভূম কিন্তু এ ব্যাপারে সব থেকে ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম। এখানে কোনটা ময়লা আর কোনটা পরিষ্কার সেটা বোঝাটাই কিন্তু এখন দলের কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জ।